ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। আমরা এর আগে ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ে নিয়েছি। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের সমস্ত ইকুয়েশনস জানি। আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড মোশন, যেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি, অথবা বলতে পারো মোশন ইন এ প্লেন। তো মোশন ইন এ প্লেন আমরা যে পড়ব তার কিছু বেসিক কনসেপ্ট আগে আমরা নিয়ে নেব। তারপরে এইরকম মোশন ইন এ প্লেনের এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাস করব। তো যে এক্সাম্পলটা আমরা ডিটেলস ডিসকাস করব, আমাদের অ্যাকচুয়ালি মোশন ইন এ প্লেনের দুটো এক্সাম্পল, দুটো স্পেশাল মোশন, মানে টু ডাইমেনশনাল মোশন, দুটো স্পেশাল মোশন আমাদের সিলেবাসে আছে, আমাদের পড়তে হবে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সার্কুলার মোশন। দুটোই কিন্তু টু ডাইমেনশনাল মোশন বা মোশন ইন এ প্লেন। তো শুরু করব প্রজেক্টাইল মোশন, কিন্তু তার আগে আমরা টু ডাইমেনশনাল মোশন বা মোশন ইন এ প্লেনের কিছু কমন বা জেনারেল কনসেপ্ট আমরা আগে নিয়ে নিই, তা না হলে এই আলোচনায় ঢুকতে পারবো না। অর্থাৎ আমরা স্পেশাল কেসে যাব, আগে জেনারেল আলোচনাটা করে নেই যে টু ডাইমেনশনাল মোশনের প্রপার্টি কী কীরকম হয়, তারপরে আমরা এক এক করে প্রজেক্টাইল মোশন এবং সার্কুলার মোশন পড়ব। আজকে আমরা পড়ব শুধুমাত্র প্রজেক্টাইল মোশন, আর নেক্সট ক্লাসে পড়ব সার্কুলার মোশন। ওকে, তো চলো আগে এটা বোঝার চেষ্টা করি যে মোশন ইন এ প্লেন ব্যাপারটা কী এবং এই মোশনের বৈশিষ্ট্য কী। তো আমরা এর আগে যে চ্যাপ্টারটা পড়েছি সেটা ছিল ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ একটি সরলরেখা বরাবর গতি। তার উদাহরণ আমরা ওখানে দিয়েছিলাম, ধরো কোনো একটি কণা, সে যদি একটি মাত্র সরলরেখা, এই ধরো এইটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে ও গতিশীল, ধরো এইটা কোনো মুহূর্তে ওইখানটায় আছে, তাহলে এর গতিটাকে আমরা বলি একমাত্রিক গতি। কেন একমাত্রিক গতি বলি? কারণ এর অবস্থান বোঝানোর জন্য আমাদের কি দরকার হয়? শুধুমাত্র একটি কোঅর্ডিনেট বা একটি ভ্যারিয়েবল, একটি রাশি। আমরা কিভাবে এর অবস্থান বোঝাই? আমরা এই রেখার উপরে কোনো একটি বিন্দুকে স্থির বিন্দু ধরি, এটাকে আমরা বলি অরিজিন বা মূল বিন্দু। তারপর ও কোনো মুহূর্তে যেখানে আছে আমরা সেই বিন্দুটির দূরত্ব বলি। ধরো কোনো মুহূর্তে এইখানে থাকতে পারে, বা ধরো কোনো মুহূর্তে ও পি বিন্দুতে আছে, তো ও থেকে পি বিন্দুর যে দূরত্ব, এটা যদি আমরা মেনশন করে দেই তাহলেই আমরা ওর অবস্থান বুঝতে পারি। ওকে, তাহলে ওর অবস্থান যদি এক্স হয়, এক্স দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে ওর বেগ কত, কোনো মুহূর্তের বেগ আমরা কিভাবে লিখি, আমরা কিভাবে বের করি? ডিএক্স ডিটি, তাৎক্ষণিক বেগ। এবং ওর ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি টু এক্স ডিটি টু। তো এইভাবে আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে সরণ থেকে বেগ এবং বেগ থেকে ত্বরণের ক্যালকুলেশন করে থাকি। কিন্তু ধরো একটা কণা এইভাবে চলছে, ধরো এরকম একটা পথে চলছে, কোনো মুহূর্তে ধরো এই বিন্দুতে আছে, এই পি বিন্দুতে। এবার এরকমভাবে যদি কণা গতিশীল হয়, ধরো এই প্লেনের উপরে, এই যে পৃষ্ঠাটা, যে পেজের উপরে আমি লিখছি, সেই পেজের উপরেও গতিশীল, কোনো মুহূর্তে পি বিন্দুতে আছে, ধরো এই দিকে যাচ্ছে, কোনো মুহূর্তে এসে পি বিন্দুতে উপস্থিত হয়েছে। তো পি বিন্দুতে ওর অবস্থান কী করে আমরা বোঝাবো? তার জন্য আমাদের কি দরকার হবে? আমরা আমাদের সুবিধা মতো এই প্লেনের উপরে পরস্পর দুটো লম্ব অক্ষ নেব, যারা পরস্পর লম্ব। একটাকে নাম দেব এক্স অক্ষ, একটাকে নাম দেব ওয়াই অক্ষ। এদের ছেদবিন্দু যেটা, সেটাকে আমরা বলবো মূল বিন্দু। এবং ওর অবস্থান আমরা কিভাবে বোঝাতে পারি? আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি এক্স ওয়াই। এক্স কোনটা? এই দেখো, এই যে এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই। এই দুটো স্থানাঙ্ক বললে পরে আমরা ওর অবস্থান জানতে পারবো বা বুঝতে পারবো, তাই না? এবার এই অবস্থানকে, যেহেতু অবস্থান বোঝানোর জন্য দুটো স্থানাঙ্ক দরকার হয়, সুতরাং ওর বেগ যখন আমরা বের করব তখন নিশ্চয়ই দুই রকম বেগ বেরোবে। কি কি? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স, উইচ ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি,
আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই উইচ উইল বি ডিওয়াই ডিটি। তাহলে ওর বেগকে আমরা যদি ভেক্টর হিসাবে লিখি কি লিখতে পারবো? দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এই কণাটা যে বিন্দুতে আছে এই বিন্দুর অবস্থান আমি বলেছি এক্স ওয়াই স্থানাঙ্কের সাহায্যে বোঝানো যায়। এছাড়া আরেকটা বুদ্ধি হচ্ছে, আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি যে আমরা যদি এই কণাটির অবস্থান ভেক্টরটি বলে দিতে পারি, এই যে হচ্ছে অবস্থান ভেক্টর ও থেকে পি পর্যন্ত, এই যে ভেক্টরটা যেটার ডিরেকশন হচ্ছে পি এর দিকে, তো এই ভেক্টরটা যদি বলে দিতে পারি তাহলেই ওর অবস্থান কিন্তু বলা হয়, প্রপারলি বলা হয়। তাহলে এর ভেক্টরটা আমরা সবাই জানি, আমরা অলরেডি করেছি যে এই ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে। ক্লিয়ার? তাহলে এটা যদি ওর অবস্থান ভেক্টর হয় তাহলে বেগ ভেক্টর কি হবে? বেগ ভেক্টর হবে হচ্ছে ডিআর ডিটি, তাই না? অবস্থান ভেক্টরের টাইম ডেরিভেটিভ করলে পরে বেগ হয়, এটাও আমরা জানি, ভেক্টর চ্যাপ্টারে আমি বলেছিলাম এটা। তাহলে এটাকে তুমি লিখতে পারো ডি ডিটি অফ এক্স আই প্লাস ওয়াই জে। পরিষ্কার? তাহলে এটা কি দাঁড়াবে? ডিএক্স ডিটি আই ক্যাপ ডিওয়াই ডিটি জে ক্যাপ। এবার এই ডিএক্স ডিটিটাই হচ্ছে আমাদের এই যে ভিএক্স, আর ডিওয়াই ডিটিটা হচ্ছে আমাদের ভিওয়াই। তার মানে ওর দুই দিকে বেগ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হুইচ ইজ ডিএক্স ডিটি, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হুইচ ইজ ডিওয়াই ডিটি অথবা ভিওয়াই। তাহলে ওর বেগ ভেক্টর হচ্ছে, সরি এটা জে, ভিএক্সআই প্লাস ভিওয়াই জে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একমাত্রিক গতির ক্ষেত্রে বেগ হচ্ছে ডিএক্স ডিটি, অনলি ডিএক্স ডিটি। তুমি এটাকে ভেক্টর হিসাবেও লিখতে পারো ইচ্ছা করলে, এক্সটাকে যদি ভেক্টর ভাবো তাহলে এইটা ডিএক্স ডিটি। ত্বরণ এ ইকুয়াল টু ডিভি ডিটি, তার মানে ডি টু এক্স ডিটি টু, ত্বরণও ভেক্টর হিসাবে লিখতে পারো। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা ওর অবস্থানকে এইভাবে প্রকাশ করতে পারি একটি অবস্থান ভেক্টরের সাহায্যে। তাহলে বেগ কি হবে? বেগ হবে এটা। এবার বলো তো এই বেগের মান কত? ভেরি সিম্পল, বেগের মান হচ্ছে, যদি তুমি ভি বের করতে চাও তাহলে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এই যে, অথবা রুট ওভার ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার। এটা হচ্ছে ওর কোনো মুহূর্তে বেগের মান। এবার আসি ত্বরণ। ত্বরণ কি হবে? ত্বরণ মানে হচ্ছে ডিভি ডিটি, তার মানে কি হবে? ডিভি এক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিভি ওয়াই ডিটি জে ক্যাপ। এটাকে তুমি বলতে পারো এ এক্স, ত্বরণের এক্স উপাংশ বা এক্সের দিকে ত্বরণ, আর এটাকে বলতে পারো এ ওয়াই, ত্বরণের ওয়াই উপাংশ বা ওয়াই এর দিকে ত্বরণ। কথা বুঝতে পারলে? তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে স্থানাঙ্ক দুটো, ওর অবস্থান বোঝানোর জন্য দুটো স্থানাঙ্ক লাগে, এক্স এবং ওয়াই। সেই জন্য ওর বেগেরও দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এক্স উপাংশ যেটা কিনা ভিএক্স বা ডিএক্স ডিটি, আরেকটা হচ্ছে ওয়াই উপাংশ যেটা কিনা ভিওয়াই বা ডিওয়াই ডিটি। এবং সেই জন্য ওর ত্বরণেরও দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এ এক্স যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ যেটা ডিভিএক্স ডিটি, আরেকটা হচ্ছে এ ওয়াই যেটা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিভিওয়াই ডিটি। পরিষ্কার? এবার কোনো দ্বিমাত্রিক গতি যখন আমরা স্টাডি করব তখন এই বেসিক ধারণাগুলো আমাদের থাকতে হবে। আরেকটা কথা বলে দেই যে দ্বিমাত্রিক গতির স্টাডি করার ক্ষেত্রে আমরা কিন্তু কণাটির গতিকে দুটি দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটি দিকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে পারি। এবং এই দুটি মোশন, ধরো এই যে কণাটা, এই কণাটা তো এরকম একটা বক্রপথে চলছে, তো বক্রপথে কেন চলছে? বক্রপথে চলার কারণটা হচ্ছে ওর একই সাথে দুই রকম গতি আছে, একটা হচ্ছে এক্সের দিকেও ও যাচ্ছে, ওয়াই এর দিকেও যাচ্ছে। কথা বোঝা গেল? তো এই যে এক্সের দিকে যাচ্ছে এবং ওয়াই এর দিকে যাচ্ছে, এই যে দুই রকম গতি, এক্স অক্ষ বরাবর গতি এবং ওয়াই অক্ষ বরাবর গতি, এই দুটো গতি কিন্তু ইনডিপেন্ডেন্ট। অর্থাৎ বুঝতে পারছো, একটার উপরে আরেকটা কিন্তু ডিপেন্ডেন্ট না। সেই জন্য আমরা এই দুটো গতিকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে পারি এবং আলাদা আলাদাভাবে স্টাডি করার পর তাদেরকে কম্বাইন করে আমি কম্বাইন গতিটাকেও এক্সপ্লেইন করতে পারি। আমার কথা বুঝতে পেরেছ? আমরা যখন উদাহরণে যাবো আমার এই কথাটা আরও পরিষ্কার হবে, এখন হয়তো একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে। অর্থাৎ
একই সঙ্গে ওর দুই দিকে গতি আছে, এই দুই দিকের গতি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট না। আমরা আমরা আমাদের যে একমাত্রিক গতির সমীকরণ আমরা জানি, কী কী সমীকরণ আমরা শিখেছি তোমরা সবাই জানো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই সমীকরণগুলো একমাত্রিক গতির সমীকরণ, তাই না? কিন্তু আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রেও এই সমীকরণগুলোকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? যেহেতু আমি বললাম যে দ্বিমাত্রিক গতি হচ্ছে কম্বিনেশন অফ টু ওয়ান ডাইমেনশনাল মোশনস, বুঝতে পারছো? এক্স অক্ষ বরাবর গতি, ওয়াই অক্ষ বরাবর গতি, এই দুটোর কম্বিনেশন হচ্ছে দ্বিমাত্রিক গতি, এবং এই দুটো গতি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আলাদাভাবে আমি এক্স অক্ষ বরাবর গতি যখন স্টাডি করব তখন আমি ওই আমার সমীকরণগুলোকে ব্যবহার করতে পারবো, ওয়াই অক্ষ বরাবরও আলাদাভাবে স্টাডি করার সময় ওগুলোকেও ব্যবহার করতে পারবো। কথা বুঝতে পারছো? এতে কোনো অসুবিধার কিছু নেই। এটা গ্যালিলিও প্রথম প্রমাণ করে দেখান আর কি, যে এই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, বিশেষ করে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, এই দুই মাত্রিক গতি, যে এক্সের দিকে গতি এবং ওয়াইয়ের দিকে গতি, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একটার উপরে আরেকটা কিন্তু নির্ভরশীল নয়। সেই জন্য আমরা আলাদা আলাদাভাবে স্টাডি করতে পারি, আলাদা আলাদাভাবে আমরা ওই একমাত্রিক গতির সমীকরণগুলো এক্সের জন্যও প্রয়োগ করতে পারি, ওয়াইয়ের জন্যও প্রয়োগ করতে পারি। বোঝা গেল? এইটুকু হচ্ছে জেনারেল আলোচনা, দ্বিমাত্রিক গতির একদম জেনারেল আলোচনা হচ্ছে এইটুকু। এবার আমরা চলে যাব স্পেশাল দ্বিমাত্রিক গতি। যে দুটো স্পেশাল দ্বিমাত্রিক গতি আমাদের পড়ার কথা, নাম্বার 1 ইজ প্রজেক্টাইল মোশন অ্যান্ড নাম্বার 2 ইজ সার্কুলার মোশন। তো চলো আজকে আমরা পড়ব প্রজেক্টাইল মোশন। ওকে, শুরু করছি প্রজেক্টাইল মোশন। তো প্রথমেই আমাদের জানতে হবে যে প্রজেক্টাইল জিনিসটা কি, বাংলায় বলে প্রাস। প্রাস জিনিসটা কি? তোমাদের অভিজ্ঞতা আছে প্রাস কি, তোমরা সবাই জানো, হয়তো টেকনিক্যাল ডেফিনিশনটা জানো না। প্রাস হচ্ছে যে কোনো বস্তুকে তুমি যদি ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো স্থান থেকে কোনো দিকে নিক্ষেপ করো, তাহলে সেটাকে আমরা প্রাস বলতে পারি। তবে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে ওর ওপরে অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল যেন ক্রিয়া না করে। ওকে, ধরো তুমি একটা ক্রিকেট বল হাতে নিয়ে থ্রো করলে যে কোনো দিকে, ধরো এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা ক্রিকেট বলকে এই দিক বরাবর থ্রো করলে। এবার থ্রো করার পর ওর উপরে যে বলগুলো ক্রিয়া করতে পারে সেই বলগুলো হচ্ছে, একটা তো অভিকর্ষ আছেই, পৃথিবীর টান যেটা, আরেকটা হচ্ছে বায়ুর ঘর্ষণ বা সান্দ্রতা, সেটা ক্রিয়া করতে পারে। যেহেতু এটা বল মানে আমি বলছি ক্রিকেট বল, তো এর উপরে এই দুটো বল ছাড়া আর কোনো বল ক্রিয়া করার কথা না। তো যদি বায়ুর ঘর্ষণটাকে আমরা উপেক্ষা করি, তাহলে এক্ষেত্রে ওর যে গতিটা হবে সেটাকে আমরা বলবো প্রাসের গতি। তখন আমরা এই বস্তুটাকে বলি প্রাস, এটাকে বলি প্রজেক্টাইল, যে বস্তুটাকে আমি ছুঁড়লাম। তো এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এরোপ্লেন, রকেট, এদের গতি নিশ্চয়ই প্রাসের গতি বলা যাবে না, এদেরকে প্রাস বলা যাবে না। তার কারণ এতে ফুয়েল ইউজ হয়, এদের মধ্যে ফুয়েল ইউজ হয়, সো এদের মেকানিজমটা কিন্তু আলাদা। অভিকর্ষ ছাড়াও এদের উপরে অন্য বল প্রযুক্ত হয়। কথা বুঝতে পারছো? তো আমরা প্রজেক্টাইল মোশন যেটা স্টাডি করব, আমাদের প্রজেক্টাইল মোশনের শর্ত হচ্ছে, প্রজেক্টাইল হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে যে ওর উপরে অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। তো আমরা যেটা স্টাডি করব প্রজেক্টাইল মোশন, সেইখানে আমরা এটা ধরে নেব, দুটো জিনিস ধরে নেব। একটা হচ্ছে এয়ার ফ্রিকশন, অর্থাৎ বায়ুর সাথে যে ঘর্ষণ হবে, ঘর্ষণজনিত একটা বল ক্রিয়া করে, সেটা নেগলিজিবল, অর্থাৎ খুবই কম বা নগণ্য, উপেক্ষণীয়, এটাকে আমরা কনসিডারেশনে নেবই না, হিসাবে নেব না। নাম্বার 2, the motion should be confined to close to earth। তার মানে হচ্ছে যেন বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে না চলে যায়, অর্থাৎ বস্তুর গতিটা পৃথিবীর কাছাকাছি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি পৃথিবীর কাছাকাছি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন আমরা এই যে জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, হুইচ ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি।
যদি খুব দূরে চলে যায় বস্তু, ধরো এটা ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু ছুড়লা, এই দিক বরাবর ছুড়লা এবং এটা মোটামুটি মনে করো ভূপৃষ্ঠের ধরো 6,000 কিলোমিটার দূরে চলে গেল, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। আমার কথা বোঝা গেল? ভূপৃষ্ঠ থেকে ধরো 20 মিটার, 50 মিটার, 100 মিটার, 500 মিটার, ইভেন 1 কিলোমিটার, তো এইরকম ডিস্ট্যান্সের মধ্যে বস্তুর গতিটা যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা সেই বস্তুটার ক্ষেত্রে জি ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরতে পারি এবং ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আমরা যে প্রজেক্টাইল মোশন স্টাডি করব, সেই প্রজেক্টাইল মোশনের মধ্যে কন্ডিশনস হচ্ছে এই দুটো। এয়ার ফ্রিকশন আমরা ধরবো 0, এয়ার ফ্রিকশন নেই ধরবো, আর ধরবো যে অবজেক্টটা, যে বস্তুটাকে ছোড়া হচ্ছে সেই বস্তুটা পৃথিবীর কাছাকাছি অঞ্চলের মধ্যেই থাকবে, খুব বেশি দূরে যাবে না। কথা বোঝা গেল? তো এই ধরনের প্রজেক্টাইল মোশন তোমরা দৈনন্দিন জীবনে নিশ্চয়ই দেখো, তোমাদের মনে নিশ্চয়ই এখন উদাহরণ হয়তো মনে আসছে। আমি দুই একটা উদাহরণ বলি, যেমন ধরো এই যে ক্রিকেট বল থ্রো করা, বা ফুটবলকে যখন আমরা কিক করি, মানে গ্রাউন্ড অ্যালং দ্য গ্রাউন্ড কিক না, মানে যখন আমরা উপরে কিক করি তখন ওর যে মোশন হয় সেটাও প্রজেক্টাইল মোশন। জ্যাভলিন তোমরা জানো, জ্যাভলিন থ্রোয়ার যখন জ্যাভলিনটাকে থ্রো করে তখন ওই জ্যাভলিনের যে মোশনটা সেটাও প্রজেক্টাইল মোশন। কীরকম মোশন হয় আমরা সবাই জানি, ওর গতিপথটা কেমন হয়, এরকম একটা গতিপথ হয়, বক্রপথ, ঠিক কি না? তারপরে আমরা নিজেরা যখন লং জাম্প দেই, অ্যাথলিটরা যখন লং জাম্প দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন ওর হোল বডিটাই একটা প্রজেক্টাইল হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো সব প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল। ধরো কোনো আর্চার তীর ছুড়লো, একটা অনুভূমিক দিকে হয়তো একটা তীর ছুড়লো, বা কোনো ভূমির সাথে আনতভাবে একটা তীর ছুড়লো, সেই তীরের যে গতিটা, ছোড়ার পর তীরের যে গতিটা, সেটাও প্রজেক্টাইল মোশন। বন্দুক থেকে যে গুলি ছোড়া হয়, গুলি ছোড়ার পর গুলির গতিটা, সেটাও প্রজেক্টাইল মোশন। তো এগুলো কিন্তু সবই প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল কত রকম হয়? অনেক রকম প্রজেক্টাইল হয়। দেখো আমি বলে দিচ্ছি। ধরো তুমি এটা ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আনতভাবে ছুড়লে এইভাবে, তো এটা এক ধরনের প্রজেক্টাইল। আবার ধরো তুমি কোনো বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছো, এখান থেকে কোনো বস্তুকে মনে করো এরকম করে ছুড়লে, তো এটাও প্রজেক্টাইল। ধরো এটাকে অনুভূমিক দিকে ছুড়লে এরকমভাবে, এটাও প্রজেক্টাইল। এর গতিটা কেমন হবে? এর গতিটা হবে এরকম। এর গতিটা কেমন হবে? এর গতিটা হবে এরকম। পরিষ্কার? আবার এরকমও হতে পারে যে ধরো তুমি একটা নততলের উপরে আছো, এই একটা নততল, এখান থেকে তুমি একটা বস্তুকে এই দিকে ছুড়লে, তাহলে এর যে গতিটা, এটাও প্রজেক্টাইল। এটা আরেকটু কমপ্লিকেটেড প্রজেক্টাইল, বুঝতে পারছো? তো এগুলো সবই কিন্তু প্রজেক্টাইল। তো আমরা মেইনলি দুই ধরনের প্রজেক্টাইল মোশন আমরা স্টাডি করব ডিটেলসে। সেটা হচ্ছে একটা এটা, আরেকটা হচ্ছে এইটা। অনুভূমিক দিকে যদি কোনো উচ্চ জায়গার থেকে, বিল্ডিংয়ের ছাদ থেকে বা টাওয়ার থেকে যদি ছোড়া হয় তাহলে কি হবে, আর হচ্ছে ভূমি থেকে যদি কিছুটা কোণ করে, ধরো থিটা কোণ করে ছোড়া হয়, তাহলে ওর মোশনের কি বৈশিষ্ট্য, এই দুটো মোশন আমরা মেইনলি স্টাডি করব। তবে অঙ্ক করার সময় তোমরা এই ধরনের প্রজেক্টাইলও পেতে পারো। তবে মনে রাখবে যে প্রজেক্টাইলের যে বেসিক কনসেপ্ট, এই দুটোর মধ্যে আমি আলোচনা করে দেব। তো সেই কনসেপ্টটা থাকলে কিন্তু তোমরা এইটাও করতে পারবে, ইভেন এইটাও করতে পারবে। যদিও এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এর মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স কিন্তু নেই। অর্থাৎ প্রজেক্টাইল মোশনের যে ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু এই দুটো মোশনের মধ্যে আমরা পেয়ে যাব। তো এটার মধ্যে ফান্ডামেন্টাল কোনো নতুন কিছু পাওয়া যাবে না, এই কনসেপ্টের সাহায্যেই এটাও সলভ করা যায়। পরিষ্কার? তো এই বিভিন্ন ধরনের প্রজেক্টাইল কিন্তু হয়। আমরা এই দুটো প্রজেক্টাইল মোশন স্টাডি করব। ওকে, তো চলো একটা একটা করে করি। প্রথমে এটা করব, তারপরে এটা করব। ওকে, তাহলে ফার্স্ট আমরা যেটা করছি সেটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল। অবলিক প্রজেক্টাইল মানে কি? তির্যকভাবে ছোড়া প্রজেক্টাইল। কীরকম? ধরো এটা ভূপৃষ্ঠ এবং একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই বিন্দু থেকে ছোড়া হয়েছে, ধরো ইউ বেগে ছোড়া হয়েছে। এটা হচ্ছে ওর বেগ ভেক্টরের দিক, যেটা ভূপৃষ্ঠের সাথে মনে করো থিটা কোণে আনত, থিটা কোণ করে ছোড়া হয়েছে। ওকে, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই বিষয়গুলো আমরা জানতে চাই।
নাম্বার 1, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। অর্থাৎ এই কণাটির গতিপথের সমীকরণ জানতে চাই, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই কণাটির গতিপথ কেমন হবে। আমাদের বাস্তব অভিজ্ঞতা সবারই আছে, এই কণাটির গতিপথ কেমন হবে, এরকম হবে। এই যে ভূপৃষ্ঠে এসে পতিত হবে, ধরো এ বিন্দু থেকে তুমি ছুঁড়েছ, এই বি বিন্দুতে এসে ও ভূপতিত হলো এবং এর গতিপথটা এরকম বক্রপথ হয়। তো আমরা এটা ম্যাথামেটিক্যালি অ্যাকচুয়ালি বের করতে চাই যে ওর গতিপথের শেপটা কি হবে। এটা কি বৃত্ত, না অর্ধবৃত্ত, না অধিবৃত্ত, না পরাবৃত্ত, কি এটা, কি শেপ? শেপটা আমরা সবাই দেখেছি, আমরা জানি, কিন্তু ম্যাথামেটিক্যালি আমি দেখতে চাই যে এই শেপটা কি। তো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরি মানে হচ্ছে পথ, গতিপথ। তো এই গতিপথের সমীকরণটা জানতে চাই যে সমীকরণটা কি। সমীকরণটা যদি আমরা জানতে পারি তাহলে সমীকরণের চেহারা দেখেই আমি বুঝে যাব যে এটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ। এটা কি বৃত্তের সমীকরণ, না অধিবৃত্তের সমীকরণ, না পরাবৃত্তের সমীকরণ, না উপবৃত্তের সমীকরণ। বুঝে গেলাম কি করতে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করব। তো দেখো কিভাবে আমরা করি। ফার্স্ট আমি যেটা একটু আগে বলেছি, যেহেতু এটা 2 ডাইমেনশনাল মোশন, প্রথমে বোঝো যে এটা 2 ডাইমেনশনাল মোশন। কেন 2 ডাইমেনশনাল? কারণ ওর যে গতিটা এটা কিন্তু একটা উলম্ব তলের মধ্যে সীমাবদ্ধ। কোন উলম্ব তলে? তুমি যদি এখান থেকে ছোড়ো, ধরো এটা ছাড়ো, এখান থেকে একটা বস্তুকে ছুড়লে এইভাবে এই দিকে, তো এটা কীরকম যাবে? এই গিয়ে এরকম গিয়ে এইখানে গিয়ে পড়বে, তাই তো? তাহলে এর গতিটা কিন্তু এই ভার্টিক্যাল প্লেনের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু ও যাবে না। এর বাইরে মানে এই দিকেও আসবে না, ওই দিকেও যাবে না। যাবে কি? যাবে না। তুমি এইখান থেকে যদি ছোড়ো, ও এই উলম্ব তলের মধ্যেই গতিটা সীমাবদ্ধ রাখবে, এই দিক বরাবর ওর কোনো মুভমেন্ট কিন্তু হবে না। কথা বোঝা গেল? সুতরাং একটা প্লেনের মধ্যে গতিটা সীমাবদ্ধ, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন মানেই হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তো সেই প্লেনের মোশনটাকে আমরা স্টাডি করার জন্য আমরা জানি আমাদের দুটো কোঅর্ডিনেট লাগে, যেহেতু এটা দ্বিমাত্রিক গতি। তো আমরা কি করলাম, যে বিন্দু থেকে ওকে ছোড়া হয়েছে সেই বিন্দুটাকে ধরলাম মূল বিন্দু, আর গ্রাউন্ড যেটা, গ্রাউন্ড বরাবর আমি ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব দিক যেটা একদম ভার্টিক্যালি উপরের দিক যেটা আর কি, সোজা কথা, সেই উপরের দিকটাকে আমি ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ। এই যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। পরিষ্কার? এবার ছোড়ার মুহূর্তে ওর বেগ ভেক্টর এটা। এবার এই বেগটাকে আমি দুটো উপাংশে ভাগ করে ফেললাম। তো এই দিকের উপাংশটা ইউএক্স আর এই দিকের উপাংশটা ইউওয়াই। তোমরা নিশ্চয়ই বলতে পারবে ইউএক্স কত আর ইউওয়াই কত। ইউএক্স হচ্ছে ইউ কস থিটা আর ইউওয়াই হচ্ছে ইউ সাইন থিটা, তাই না? তাহলে এই ইউএক্স আর ইউওয়াই আসলে কি? ইউএক্স আর ইউওয়াই হচ্ছে কণাটির যথাক্রমে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ। আমি একটু আগে বলেছি যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ওর গতি এবং ওয়াই অক্ষ বরাবর ওর গতি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। তো আমরা দুইটাকে আলাদাভাবে স্টাডি করতে পারি। ওকে, তো দেখো আমি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর গতির যে রাশিগুলো সেগুলো আমি একটু লিখি পাশাপাশি, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাথমিক বেগ, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউএক্স কত সেটা? ইউ কস থিটা। এক্স ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউওয়াই কত সেটা? ইউ সাইন থিটা। হয়ে গেল। এবার একটু দেখো যে এক্স অক্ষ বরাবর ওর গতিটা কেমন গতি হবে। এক্স অক্ষ বরাবর ওর কি কোনো ত্বরণ বা মন্দন আছে? আমরা জানি ওর গতিটা অভিকর্ষাধীন গতি। তো অভিকর্ষ কোন দিকে ক্রিয়াশীল? অভিকর্ষ হচ্ছে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। তো ওর যেটা অভিকর্ষজ ত্বরণ বা মন্দন থাকবে সেটা কোন দিকে? খাড়া নিচের দিকে। কথা বোঝা গেল? তাহলে এক্স অক্ষ বরাবর ওর কিন্তু কোনো ত্বরণ অর্থাৎ এ এক্স কিন্তু নেই, ত্বরণও নেই, মন্দনও নেই। কিন্তু ওয়াই অক্ষ বরাবর ওর যে গতি অর্থাৎ উলম্ব দিকে যে গতি, ভূমির সাপেক্ষে উলম্ব দিকে যে গতি, সেই গতিতে কিন্তু ওর ত্বরণ মন্দন আছে, তাই না? ও যখন উপরের দিকে উঠবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এই যে হাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তাই না? তো এই পর্যন্ত কিন্তু ওর গতিতে মন্দন থাকবে। তারপরে এখান থেকে যখন ও এইখানে নামবে
তখন ওর গতিতে ত্বরণ থাকবে। এই পার্টে থাকবে তার মানে মাইনাস জি, আর এই পার্টে তার মানে থাকবে প্লাস জি। তাহলে এ ওয়াই ইকুয়াল টু কী লিখবো? মাইনাস জি। কথা বোঝা গেল? আচ্ছা, আর কি? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওর এক্স অক্ষ বরাবর গতিটা কীরকম গতি, যেহেতু ত্বরণ মন্দন নেই তার মানে এটা সমবেগে গতি, সেই সমবেগটা কত? ইউ কস থিটা। তার মানে সম্পূর্ণ রাস্তাটা ওর এই বেগটা কিন্তু থাকবে। কিন্তু এই বেগটা যেটা ওয়াই অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা, এটা কিন্তু আস্তে আস্তে কমবে। আমি একদম ফিজিক্যালি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। প্রথমে কি হবে, ওর প্রাথমিক বেগ উলম্ব দিকে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, যত ও উপরে উঠতে থাকবে, অর্থাৎ এই পয়েন্টে তারপরে এই পয়েন্টে যত উপরে উঠতে থাকবে ওর এই ইউ সাইন থিটা বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে এই পয়েন্টে এসে এই ইউ সাইন থিটা বেগটা হয়ে যাবে জিরো। বোঝা গেল? তারপরে এই হাফে এই পার্টে গতির এবার ওর ইউ সাইন থিটাটা কিন্তু বাড়তে থাকবে, কিন্তু এবার এর ডিরেকশনটা হয়ে যাবে নিচের দিকে। কারণ কি? কারণ এই পার্টে ওর কিন্তু ত্বরণ আছে। আমার কথা বোঝা গেল? তাহলে ইউ সাইন থিটা যে বেগটা, এটা প্রথমে কমবে তারপরে বাড়বে। কি হারে কমবে? জি হারে। কি হারে বাড়বে? জি হারেই বাড়বে। কিন্তু ইউ কস থিটা বেগটার কিন্তু কোনো পরিবর্তন হবে না যতক্ষণ ওর গতি থাকবে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আসা পর্যন্ত এই রাস্তা বরাবর, ততক্ষণ ওর এই দিকের বেগটা এক্স অক্ষ বরাবর বেগটা অপরিবর্তিত থাকবে, হুইচ ইজ ইউ কস থিটা। তোমরা আরও ভালো বুঝতে পারবে, ধরো যখন কণাটা ধরো এইখানটায় আছে, তখন ওর দুটো বেগ কি কি যদি আঁকো, তাহলে এই দিকেরটা ইউএক্সি আছে, কিন্তু এই দিকেরটা কিন্তু ইউআই যেটা, সেটা কিন্তু ইউ সাইন থিটার থেকে কম হবে। এই দিকেরটা ইউ কস থিটাই আছে, কিন্তু এই দিকেরটা কি ইউ কস থিটা ইউ সাইন থিটা আছে? নাই, কম। এইখানে ইউ কস থিটা ইজ আনচেঞ্জড, ইউ কস থিটা এখানেও আছে, কিন্তু এই দিকের বেগটা কত? ইউআই ইকুয়াল টু জিরো। এই বিন্দুতে ইউআই কত? জিরো। কথা বোঝা গেল? আচ্ছা, যখন ও এইখানে আসবে মনে করো ইউ কস থিটা আনচেঞ্জড, কিন্তু এই দিকে ওর আছে ইউ ওয়াই যেটা, সেটা কিন্তু একটা মান, কিছু একটা মান থাকবে। যখন ও এই লাস্ট এই পয়েন্টে আসবে তখনও ইউ কস থিটা এইদিকে আনচেঞ্জড, আর তখন এই যে বেগটা ইউ ওয়াই, এটা হবে ইউ সাইন থিটা, যে বেগটা ওর শুরুতে ছিল। এটা কোথা থেকে জানলাম আমরা? এটা কিন্তু আগের দিনের ভিডিওতে ডিসকাস করেছিলাম আমি, যে একটা বস্তুকে যে বেগে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, ও যখন ভূপৃষ্ঠে ফিরে আসে ঠিক একই বেগে কিন্তু ফিরে আসে। বুঝতে পারছো? তাহলে আমি যদি ইউ সাইন থিটা বেগে ওকে ছুড়ে থাকি উলম্বভাবে, দুটো মোশন আলাদা আলাদাভাবে ভাববে, বারবার বলছি আমি, একটা মোশনের সাথে আরেকটা মোশনে এক্সের মোশনের সাথে ওয়াইয়ের দিকের মোশনের কোনো সম্পর্ক নেই। তাহলে ওয়াইয়ের দিকের মোশনটা শুধু ভাবো, আমি কত বেগে ছুটেছিলাম খাড়া উপরের দিকে ইউ সাইন থিটা, তাহলে ও যখন ফেরত আসবে ভূমিতে কত বেগে ফেরত আসবে? ইউ সাইন থিটা। তাহলে একটা জিনিস এখানে ভালো করে ফিল করো, যে ওর পুরো গতিপথে ওর বেগ দুটো কিভাবে পরিবর্তিত হচ্ছে। ইউএক্স এর কোনো পরিবর্তন নেই, সারা রাস্তায় ইউএক্স ইকুয়াল টু ইউ কস থিটা আনচেঞ্জড, এর দিকও একই, মানও একই। কিন্তু ইউআইটা আস্তে আস্তে ইউ সাইন থিটা থেকে শুরু হয়েছিল, ওর শুরুতে ছিল ইউ সাইন থিটা, আস্তে আস্তে এটা কমতে কমতে এখানে গিয়ে কিছু একটা অন্য কিছু হবে। ধরো এটা ইউআই ড্যাশ ধরলাম, এটাও ইউআই ড্যাশ ধরলাম, নাহলে আবার অসুবিধা বুঝতে। ইউআই মানে ইউ সাইন থিটা, এবারে ইউআইটা কমতে কমতে এখানে গিয়ে ইউআই ড্যাশ, এখানে গিয়ে জিরো, তারপরে বাড়বে উল্টো দিকে, বাড়তে বাড়তে এখানে আবার ইউআই ড্যাশ, এখানে আবার আগের বেগটা ফিরে পাবে, অর্থাৎ ভূপতিত যখন হবে ও ভূপৃষ্ঠকে যখন আঘাত করবে তখন আবার ওই ইউ সাইন থিটা বেগটা অর্জন করবে, কিন্তু এই বেগটা হবে নিচের দিকে। কথা বোঝা গেল? ওকে, এবার আমাদের উদ্দেশ্য কী ছিল? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি বের করা। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি বের করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো কোনো মুহূর্তে ওকে ছোড়ার টি সময় পরে ও এই বিন্দুতে এসে উপস্থিত হয়েছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার একটা কিছু আমি নাম দিলাম, ধরো এটা পি বিন্দু। তাহলে এই পি বিন্দুর যে স্থানাঙ্ক ধরলাম আমরা এক্স ওয়াই, অর্থাৎ কণাটা যখন পি বিন্দুতে এসে পৌঁছেছে তখন ও এক্স বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে? এক্স। আর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব দিকে কত দূরত্ব অতিক্রম করেছে? ওয়াই। এবার দেখো, আমি যদি আলাদা আলাদাভাবে স্টাডি করি, এক্স অক্ষ বরাবর যে এক্স দূরত্ব অতিক্রম করেছে, এই এক্স দূরত্ব অতিক্রম করেছে কত বেগে? ইউ কস থিটা বেগে। তাহলে আমরা লিখতে পারি আমাদের ফর্মুলা থেকে এস ইকুয়াল টু ভিটি, সমবেগে গতির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফর্মুলা।
এটা হচ্ছে তাহলে অ্যালং এক্স, আমরা গতিটাকে স্টাডি করতে যাচ্ছি এবার অ্যালং এক্স। তো অ্যালং এক্স আমাদের সমীকরণ কী হবে? এস ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগে গতি। এস মানে কত? এক্স, ভি মানে কত? ইউ এক্স, আর টি মানে কত? টি। তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এক্স বাই ইউ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা। পরিষ্কার? এবার চলে আসি অ্যালং ওয়াই। অ্যালং ওয়াই কীরকম গতি? ত্বরণ সহ গতি, বা বলতে পারো মন্দন সহ গতি। মন্দন কথাটা না ইউজ করলেও চলে, ত্বরণ মাইনাস ত্বরণ আছে। তাহলে এই ক্ষেত্রে এস এর ফর্মুলা কী হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? যেহেতু আমি এখানে ত্বরণ বলেছি সুতরাং আমি প্লাস লিখলাম। এবার ত্বরণ ইটসেলফ যদি মাইনাস হয় তাহলে এ এর জায়গায় মাইনাস বসবে। তাহলে এস এর জায়গায় কত বসাবো? ওয়াই। ইউ এর জায়গায় বসাবো ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মান বসাও। ইউ ওয়াই এর মান কত? ইউ ওয়াই এর মান হচ্ছে ইউ সাইন থিটা। টি এর মান এইমাত্র বের করলাম, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? দেখা যাচ্ছে? এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ইউ ইউ কাটো এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা হচ্ছে ওর এক্স আর ওয়াই এর সম্পর্ক, অর্থাৎ এটাই কিন্তু ওর গতিপথের সমীকরণ। গতিপথের সমীকরণ মানে কিছুই না, ওর এক্স এর সাথে ওয়াই কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটার সমীকরণ, অর্থাৎ এক্স আর ওয়াই এর সম্পর্ক, তাই না? ওর সময়ের সঙ্গে ওর এক্সও পরিবর্তিত হচ্ছে, ওর ওয়াইও পরিবর্তিত হচ্ছে। এক্সের সাথে ওয়াই এর যে সম্পর্ক সেটাই গতিপথ নির্দেশ করবে। তো এক্সের সাথে ওয়াই এর সম্পর্ক হচ্ছে এটা। আমরা কী করে বের করলাম? টি সাবস্টিটিউট করে বের করলাম। ধরলাম কোনো মুহূর্তে ওই অবস্থানে আছে এবং এটা টি মুহূর্তের অবস্থান, ধরো টি সময় এখানে আসছে। টি সময়টাকে আমরা এক্স অক্ষ বরাবর যে গতি সেখান থেকে টি এর মান বের করে ওয়াই অক্ষ বরাবর গতির সমীকরণে পুট করে দিলাম। তাহলে এক্স আর ওয়াই এর সম্পর্ক হয়ে গেল টি বর্জিত সম্পর্ক। এই সম্পর্কটা দেখেই কিন্তু আমরা বলতে পারবো যে ওর গতিপথটা কেমন হবে। এই সম্পর্কটা কী টাইপের সমীকরণ? এই সম্পর্কটা বা সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার টাইপের সমীকরণ। ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার টাইপের সমীকরণ হচ্ছে কি নির্দেশ করে? এটা অধিবৃত্ত নির্দেশ করে। সেই জন্য এই সমীকরণ, এই যে গ্রাফটা বা এই যে পথটা, এই পথটা কিন্তু অধিবৃত্তাকার, ঠিক আছে? প্যারাবোলিক। তাহলে ওর গতিপথ কেমন হবে? অধিবৃত্তাকার বা প্যারাবোলিক। পরিষ্কার? এবার এই সমীকরণটার তাৎপর্য কি? এই সমীকরণটার তাৎপর্য হচ্ছে যে কোনো মুহূর্তের এক্স যদি তুমি জানো, তোমাকে ইউ আর থিটা তো দিয়েই দেবে। যখন কোনো প্রজেক্টাইলে প্রবলেম তোমাকে সলভ করতে হবে, কত বেগে ছোড়া হয়েছে, কত কোণে ছোড়া হয়েছে, এটা অবশ্যই দেওয়া থাকবে। তো তোমার যদি এক্স দেওয়া থাকে যে কোনো মুহূর্তে অনুভূমিক দিকে কত দূরত্ব গেছে, তাহলে এই সমীকরণ থেকে তুমি ওয়াই পেয়ে যাবে, যে ওই মুহূর্তে ও ওয়াই বরাবর অর্থাৎ ভার্টিক্যালি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছ? ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট যেটা টপিক, যেটা আমরা বের করার কথা ছিল, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। সেকেন্ড আমরা যেটা বের করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। অর্থাৎ ওর গতিটা কতক্ষণ ধরে চলবে, এ বিন্দু থেকে ছোড়ার পর কত সময় পর ও বি বিন্দুতে এসে আবার ভূপতিত হবে, টোটাল টাইমটা কত সেটা বের করতে হবে। তো আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর যে গতির সমীকরণটা আমরা একটু আগে লিখেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা ছিল, তাই না? এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে? টোটাল টাইম অফ ফ্লাইট। তো টোটাল টাইম অফ ফ্লাইট বের করতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়াই এর জায়গায় আমরা 0 বসিয়ে দিতে পারি। এটা ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এবার দেখো এখানে যদি তুমি টি কমন নাও তাহলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই 2
ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা টি এর দুটো মান পাচ্ছি, আইদার টি ইকুয়াল টু 0 অথবা ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই 2 ইকুয়াল টু 0 বা টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এবার টি এর এই যে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে টি ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এর অর্থ বুঝতে হবে। আমি আবার প্রথম থেকে বলি, আমরা কি বের করতে যাচ্ছি? এই যে ওর মোশনটা, এই যে আমি ছুঁড়েছিলাম, এই যে মোশনটা হলো, আমরা বের করতে যাচ্ছি যে এই পুরো মোশনটায় টোটাল টাইম কত লেগেছে। এখান থেকে ছোড়ার পর এই বিন্দুতে ও যে এসে পড়লো, কত টাইম পরে সেটা পড়লো। তো টোটাল টাইম বের করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে ওয়াই অক্ষ বরাবর ওর গতির যে ইকুয়েশন সেটা আমরা ইউজ করলাম। এটাতে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। এবার এখানে আমি ওয়াই ইকুয়াল টু 0 বসালাম। কেন 0 বসালাম? কারণ কি, ও যখন এখানে এসে ভূপতিত হবে তখন ওর ওয়াই এর মান কত? 0, তাই না? তাহলে আমরা ওয়াই এর জায়গায় 0 বসিয়ে টি এর মান বের করে দেখি। তো ওয়াই এর জায়গায় 0 বসালাম, দেখলাম টি এর দুটো মান আসলো, একটা 0 আর একটা এটা। তো এবার এটার সিগনিফিকেন্স কি বুঝতে হবে যে টি এর দুটো মান স্বাভাবিক। তার কারণ ওয়াই 0 দুই জায়গায় আছে। এই বস্তুটির দুইটি বিন্দুতে ওয়াই 0 আছে। একটা হচ্ছে যে বিন্দু থেকে ছোড়া হয়েছিল এই যে এ বিন্দুতে, আরেকটা হচ্ছে যে বিন্দুতে এসে পড়লো বি বিন্দুতে। এই বিন্দুতে ও কখন ছিল? টি ইকুয়াল টু 0-তে। তাহলে এই বিন্দুতে কখন এসছে? অবভিয়াসলি এটা। তার মানে এটাই টোটাল টাইম অফ ফ্লাইট। ঠিক আছে? তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটকে আমরা জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে আমরা লিখি। সো দিস ইজ 2u সাইন থিটা বাই জি। আশা করি বুঝতে পেরেছ। আমরা টি এর দুটো মান কেন পেলাম? দুটো মান এই জন্য পেলাম কারণ আমরা তো ওয়াই 0 বসিয়ে টি এর মান বের করেছি। তো ওয়াই 0 কিন্তু দুটো অবস্থানে আছে। শুরুতে ছিল ওয়াই 0 কারণ ও ভূপৃষ্ঠে ছিল। ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে এই পয়েন্টটাতে, এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট যেটা ও অ্যাটেন্ড করেছে, এখানে ওয়াই এর মান সবচেয়ে বেশি। আবার এই পয়েন্টে ওয়াই 0, তো ওয়াই 0 যদি বসাই টি এর দুটো মান আসাই তো স্বাভাবিক, একবার এইখানে একবার এইখানে। তো এটাকে আমি আইডেন্টিফাই করে ফেলেছি শুরুতে। টি ইকুয়াল টু 0-তে ওর ওয়াই 0 ছিল, সেটা আমরা জানি। ওখান থেকে আমি ছুঁড়েছিলাম, গ্রাউন্ড থেকে ছুঁড়েছিলাম। তাহলে এই মানটা যেটা পেলাম টি এর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওর আবার যখন ওয়াই 0 হলো একদম লাস্ট টাইমে, সেই মানটা এটা। তার মানে এটাই হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। ওকে, আচ্ছা এবার চলে যাই। আচ্ছা এবার তুমি যদি মনে করো যে তুমি শুধু উঠতে কত টাইম লাগে বা শুধু নামতে কত টাইম লাগে সেটা বের করতে চাও, সেটাও কিন্তু করা যায় এখানে। সেটা আমরা অলরেডি করেছি। দেখো, আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, পারি না? ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে এর জায়গায় মাইনাস জি বসবে, আর ভি এর জায়গায় আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে যে বিন্দু থেকে পয়েন্ট অফ প্রজেকশন যেখান থেকে আমি ছুটেছিলাম আর সর্বোচ্চ বিন্দুতে, এই দুটো বিন্দুর মধ্যে যদি এই সমীকরণটাকে ইউজ করি, তাহলে এই বিন্দুতে ভি ওয়াই কত বলো? আচ্ছা লিখে নিই। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। এই বিন্দুতে ভি ওয়াই এর মান কত? 0। ঊর্ধ্বমুখী বেগ এখানে কত হয়? 0 হয়। ইউ ওয়াই কত? ইউ সাইন থিটা মাইনাস জিটি। সো টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তার মানে উঠতে কত টাইম লাগে? ইউ সাইন থিটা বাই জি। নামতে কত টাইম লাগে এখান থেকে এখানে? এটাও কিন্তু ইউ সাইন থিটা বাই জি, এটাও প্রমাণ করা যায়। অথবা তুমি এখান থেকেও দেখতে পারো টোটাল টাইমটা কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে নামতে কত টাইম লাগে? অবভিয়াসলি ইউ সাইন থিটা বাই জি। কথা বোঝা গেল? তাহলে পয়েন্ট অফ প্রজেকশন থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠতে টাইম লাগে ইউ সাইন থিটা বাই জি, সর্বোচ্চ বিন্দু থেকে আবার নামতে টাইম লাগে ইউ সাইন থিটা বাই জি। টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন থিটা বাই জি। ওকে, তাহলে টাইম অফ ফ্লাইট আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব, তো নাম্বার 3 হলো ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ ও সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা বের করব। তো সেটা কি করে বের করা যাবে? খুব ইজিলি বের করা যাবে। কোন জায়গাটা বের করতে যাচ্ছি বুঝতে পারছো? আবার আঁকছি। এটা ভূপৃষ্ঠ, এই যে তুমি ছুঁড়েছিলে বস্তুটা, এই যে ওর গতিপথ, আমরা এই হাইটটা বের করতে চাই। দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই দ্যাট অবজেক্ট। তো এটা কোথা থেকে বের করা যাবে? উলম্ব গতির ইকুয়েশন থেকে বের করা যাবে। উলম্ব গতির ইকুয়েশন আমাদের কি ছিল বলো?
আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি কিন্তু এবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই দুই বিন্দুর মধ্যে এই যে পয়েন্ট অফ প্রজেকশন, এটা তো বি লিখেছিলাম, এটা ধরো ম্যাক্সিমাম হাইটটা ধরো সি, এই পয়েন্টটা। তো এসি বিন্দুর মধ্যে এই ইকুয়েশনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এই ইকুয়েশনটা ইউজ করলে কিন্তু আমরা ইয়েটা বের করে ফেলতে পারবো, ম্যাক্সিমাম হাইটটা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, ভি এই পয়েন্টের ভি কত লিখে নিই আগে, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2gh হবে। ওঠার সময় ওর ত্বরণ থাকে মাইনাস জি, উচ্চতা হচ্ছে এইচ। ভি ওয়াই কত 0, ইউ ওয়াই কত ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2gh, সো এইচ উইল বি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দিস ইজ দ্য ফর্মুলা ফর এইচ। বুঝে গেল? এবার চলে আসি নাম্বার 4, যেটা বের করব সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এই যে এটা এ বি, অর্থাৎ যেখান থেকে তুমি ছুড়লে আর ও যেখানে গিয়ে পড়লো এই মধ্যবর্তী দূরত্বটা কত দূরে গিয়ে পড়বে। সোজা কথা, তুমি একটা ঢিল ছুড়লে সে কত দূরে গিয়ে পড়বে এটা বের করতে হবে। তো দেখো এই গতিটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর গতি, এটা কোন ডিরেকশন এক্স। এক্স অক্ষ বরাবর গতি কীরকম, সমবেগে গতি। তাহলে এই গতির ক্ষেত্রে দূরত্ব বের করবে তুমি। দূরত্ব বের করার জন্য সূত্র কী লাগবে, এস ইকুয়াল টু ভিটি। এসের জায়গায় বসাও আর রেঞ্জ, ভি এর জায়গায় কি বসবে, ভি এর জায়গায় ইউ এক্স বসবে, কারণ এই বরাবর ওর গতির উপাংশ কত, এটা ইউ, এটা ইউ এক্স, এবং এই বেগটা অপরিবর্তিত, এইদিকে কোনো ত্বরণ বন্ধন নেই, সেজন্য আমরা এস ইকুয়াল টু ভিটি ইউজ করলাম। আর টাইম কত, এখান থেকে এখানে আসতে টাইম কত লেগেছে, টোটাল টাইম অফ ফ্লাইট, এটা অলরেডি বের করেছি, ক্যাপিটাল টি। সো ইট উইল বি ইউ কস থিটা, এবার টাইমটা কত ছিল মনে আছে, 2u সাইন থিটা বাই জি। সো এটা হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটাকে লিখতে পারো সাইন 2 থিটা বাই জি। তাহলে রেঞ্জের ইকুয়েশন কি দাঁড়ালো, হরাইজন্টাল রেঞ্জের ইকুয়েশন আসলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বুঝতে পারছো? তাহলে হরাইজন্টাল রেঞ্জ অর্থাৎ কত দূরে গিয়ে ও পড়বে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। আচ্ছা, এটা নিয়ে আরেকটু ডিসকাশন করার দরকার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে, তার কন্ডিশন কি, এবং ম্যাক্সিমাম রেঞ্জটাই বা কত সেটা আমরা বের করতে চাই। ধরো কোনো বস্তুকে আমি ইউ বেগে ছুটতে পারি, ইউ এর বেশি বেগে ছুটতে পারি না, কিন্তু বিভিন্ন কোণে আমি ছুটতে পারি। তো আমি জানতে চাই যে কিভাবে ছুটলে বা কত কোণে ছুটলে ও সবচেয়ে দূরে গিয়ে পড়বে। তো আমরা কিন্তু এই ফর্মুলা থেকে সেটা বের করতে পারি। দেখো, আর উইল বি আর ম্যাক্স হোয়েন সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন 2 থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1। ইউ আর জি তো কনস্ট্যান্ট, আমি যে কোণে ছুড়বো তার উপরে ডিপেন্ড করবে যে ও কত দূরে গিয়ে পড়বে, তাই না? সবচেয়ে বেশি দূরে কখন পড়বে, যখন এই সাইন 2 থিটার মান সবচেয়ে বেশি। সাইন 2 থিটার সবচেয়ে বেশি মান 1 হতে পারে। দ্যাট মিন্স 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, যে কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়ো, ধরো একটা বস্তুকে আমি এইভাবে ছুড়লাম, হুইচ ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, তাহলে ওই বস্তুটা সবচেয়ে বেশি দূরে যাবে। একই বেগে তুমি যদি এর থেকে কম কোণে ছোড়ো তাহলেও কম দূরত্ব যাবে, ইভেন এর থেকে যদি বেশি কোণে ছোড়ো আর একটু খাড়া করে ছোড়ো তাহলেও ও কম দূরত্ব যাবে। একমাত্র 45 ডিগ্রি কোণে ছুড়লে ও সবচেয়ে বেশি দূরে যাবে। দিস ইজ আর ম্যাক্স, মানে দিস ইজ মানে এই ডিস্টেন্সটা আর কি, সরি, এটা হচ্ছে আর ম্যাক্স। কখন হয় আর ম্যাক্স, আর ম্যাক্স হয় হচ্ছে হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যে তার মানে কোনো বস্তুকে, ধরো আমি একটা ক্রিকেট বলকে বাউন্ডারি লাইন থেকে থ্রো করছি, তাহলে আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী, সবাই তো একই রকম বেগে ছুটতে পারে না, তাই না? একজন শক্তিশালী লোক যে বেগে একটা বলকে ছুটতে পারবে, কম্পারেটিভলি দুর্বল লোক কম বেগে ছুটতে পারবে। কিন্তু যার যার নিজের সামর্থ্য অনুযায়ী যদি আমি সর্বোচ্চ দূরত্বে নিতে চাই, দেন
কি করতে হবে, আমার মনে রাখতে হবে যে আমাকে যাতে কোনটা 45 ডিগ্রি বা তার আশেপাশে হয়, এরকম কোণে ছুড়লে সবচেয়ে বেশি দূরে আমি নিতে পারবো। তার মানে থ্রোয়িং ইভেন্ট যেগুলো, ধরো শর্ট পাট বলো, ডিসকাস বলো, জ্যাভলিন বলো, তাদের কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই জানা উচিত। নিশ্চয়ই কোচরা এই টেকনিক্যাল দিকটা নিশ্চয়ই বলে দেন যে ছোড়ার সময় অ্যাঙ্গেলটা অ্যাটলিস্ট 45 ডিগ্রির যেন আশেপাশে হয়। মেপে তো আর ছোড়া সম্ভব না যে এক্স্যাক্ট 45 ডিগ্রি, তাহলে মেশিন দিয়ে ছুটতে হবে। তো আমরা যেহেতু হাত দিয়ে ছুটি, শুধু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশি দূরে নিতে চাই, আমার বেস্টটা আমি যদি পেতে চাই, তাহলে আমাকে 45 ডিগ্রির আশেপাশে কোনো কোণে ছুটতে হবে। ক্লিয়ার? ওকে ওকে, রেঞ্জ সম্পর্কে আমি আরও একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো রেঞ্জের যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা হচ্ছে এরকম, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো পেয়েছিলাম ফর্মুলাটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার দেখো, কোনো বস্তুকে যদি থিটা কোণে ছোড়া হয়, এটা কার রেঞ্জ? যে বস্তুটাকে থিটা কোণে ছোড়া হয়েছে। দেখা যাক যে একটা বস্তুকে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুড়ি আমি, তাহলে তার রেঞ্জ কি হয় দেখা যাক তো। আর ড্যাশ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। কত হবে? ইউ থিটার জায়গায় কে বসবে? 90 মাইনাস থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই জি। সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, সো ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। কি আসলো? দেয়ারফর উই মে রাইট আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর। তো এটাও একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। তুমি থিটা কোণে ছোড়ো বা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়ো, in both the cases the horizontal range will be same. তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, তুমি একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে ছোড়ো, তাহলে ও যত দূর যাবে, এটা যদি R1 হয়, আর যদি 60 ডিগ্রি কোণে ছোড়ো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ও কিন্তু একই দূরত্ব যাবে। কথা বুঝছো? 30 ডিগ্রিকে থিটা ধরো, তাহলে 30 ডিগ্রি কোণে ছুড়লে এই দূরত্ব যায়, আর 60 ডিগ্রি কোণে ছুড়লে যদি R2 দূরত্ব যায়, দেন R2 উইল বি ইকুয়াল টু R1। কেন? কারণ তুমি এই কনসেপ্টটা ইউজ করো। 60 মানে কি? 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রি মানে 90 মাইনাস 30। তো 30তে ছুড়লে যে দূরত্ব যাবে, হরাইজন্টাল রেঞ্জের ভ্যালু যা হবে, সেটা যদি R1 হয়, 60তে ছোড়া মানে তুমি 90 মাইনাস 30তেই তো ছুটছো, মানে 90 মাইনাস থিটা কোণে ছুটছো, একই ডিস্টেন্স যাবে, সেই জন্য R1 উইল বি ইকুয়াল টু R2। পরিষ্কার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ম্যাক্সিমাম রেঞ্জের যে কন্ডিশন আমরা বলেছিলাম, ম্যাক্সিমাম রেঞ্জের কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বের করিনি, এটা এখানে বের করে রাখি, এটাও দরকার হবে। দেখো, আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম রেঞ্জ আমরা কখন পাবো? হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? রেঞ্জের সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? তো সাইন 2 থিটা 1 বসালে যেটা হবে সেটাই হবে, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই জি। এটাই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। তুমি যদি কোনো বস্তুকে ইউ বেগে ভূপৃষ্ঠের সাথে ছোড়ো, তাহলে তুমি সবচেয়ে বেশি কত দূর নিতে পারবে ছুঁড়ে? ইউ স্কোয়ার বাই জি। কখন? যখন 45 ডিগ্রি কোণে ছুড়বে। 45 ডিগ্রি থেকে কম বা বেশি কোণে ছুড়লে ইউ স্কোয়ার বাই জি এর থেকে কম দূরত্ব যাবে সবসময়। এটাই হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব, এর চেয়ে বেশি দূরে কখনোই যাবে না। ক্লিয়ার? ওকে, তো এটাও মনে রাখতে হবে, কন্ডিশনটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে রেঞ্জ সম্পর্কে মোটামুটি আলোচনা আমাদের কমপ্লিট। আমরা রেঞ্জ বের করলাম, ম্যাক্সিমাম রেঞ্জ কখন হয় সেটা জানলাম, এবং ম্যাক্সিমাম রেঞ্জ কত হয় সেটাও জানলাম, এবং এটাও জানলাম যে থিটা এবং 90 মাইনাস থিটা এই দুই কোণেই কিন্তু রেঞ্জ ইকুয়াল হয়। হয়ে গেল। তো 4টা বিষয় আমরা পড়লাম। কি কি? একটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, আরেকটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আরেকটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এই 4টার যে সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কিন্তু লাগবে। 5 নম্বর যেটা আমি করতে চাই সেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট। অর্থাৎ আমি জানতে চাই যে প্রজেক্টাইলটার কোনো মুহূর্তের বেগ কত।
আচ্ছা, ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট বিষয়টা কি একটু বলি। এটা তো তোমার প্রজেক্টাইল ছিল, আরেকবার আঁকি। এই হচ্ছে তোমার এক্স অক্ষ, এই হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এই যে প্রজেক্টাইলটাকে ছোড়া হয়েছিল ইউ বেগে, তো এইটা হচ্ছে ওর গতিপথ। ধরো কোনো মুহূর্তে ও এইখানটায় আছে, ধরো ছোড়ার টি সময় পরে ও এইখানে এসে উপস্থিত হয়েছে। তো এই বিন্দুতে ওর বেগ কোন দিকে, এই যে এই বরাবর। আমি এই বেগটা জানতে চাই, এই বেগের ভেক্টর ফর্মে বেগটা জানতে চাই এবং এই বেগটার মানও জানতে চাই। বেগটা কোন দিকেও জানতে চাই, এটাও জানতে চাই, এবং বেগের মানও জানতে চাই। ওকে, ছোড়ার টি সময় পরে ওর বেগ কত, কি করে বের করব? দেখো এখানে ওর দুটো বেগ আছে, একটা তো এটা হুইচ ইজ ইউ কস থিটা আনচেঞ্জড, আরেকটা হচ্ছে এখানকার ইউ ওয়াই, যেটা এখানকার ইউ ওয়াই কত আমরা জানি না, কিন্তু এখানেরটা আমরা জানি, এই ইউ ওয়াইটা হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, আর এখানে আছে তোমার ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ এক্স বলেছিলাম আমরা। ইউ এক্স ইকুয়াল, এটা ইউ ওয়াই না, এটাকে ভি ওয়াই লিখবো। হ্যাঁ, এটা ভি ওয়াই, কারণ এখানে আস্তে আস্তে ইউ ওয়াইটা চেঞ্জ হয়ে কিছু একটা বেগ হবে, সেই বেগটা আমরা জানি না, সেই বেগটাকে আমরা ভি ওয়াই ধরলাম। কিন্তু ভি এক্স যেটা, সেটা আমরা জানি, ভি এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা। ওকে, তো আমি এর আগে শুরুতে যেখানে ছবিটা এঁকেছিলাম, ডিটেলিংটা যেখানে করেছিলাম, এই যে এইখানটায় দেখো, এইখানটায় আমি এই যে এই বেগটা, একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, তোমাদের আবার নাহলে কনফিউশন হতে পারে, দেয়ার ইজ এ চান্স। সেটা হচ্ছে দেখো, ওকে কত বেগে ছোড়া হয়েছিল, ইউ বেগে ছোড়া হয়েছিল, আর এই ইউ বেগটাকে আমি দুটো উপাংশে ভাগ করেছি, এই হচ্ছে ইউএক্স, এই হচ্ছে ইউআই। ইউএক্স আর ইউআই কি? ইউএক্স আর ইউআই হচ্ছে যথাক্রমে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কণাটির বা বস্তুটির প্রাথমিক বেগ। এবার যত ও গতিপথ বরাবর অগ্রসর হতে থাকবে, যত সময় অতিবাহিত হতে থাকবে, ওর কিন্তু বেগগুলো পরিবর্তিত হতে থাকবে। কিন্তু এই প্রজেক্টাইল মোশনের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ইউএক্সটা পরিবর্তিত হয় না, এটা রাস্তার সমস্ত বিন্দুতে, গতিপথের সমস্ত বিন্দুতে এটা একই থাকে। এই যে ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা। কিন্তু ইউ ওয়াই যেটা নিয়ে ও স্টার্ট করেছে, হুইচ ইজ ইউ সাইন থিটা, এইটা যত ও উপরে উঠতে থাকে তত কমতে থাকে, এবং যত নামতে থাকে তত বাড়তে থাকে। তো এই বেগটা কিন্তু চেঞ্জ হয়, এই পয়েন্টে এসে এই বেগটা শূন্য হয়ে যায়। তো আমি দেখো এইখানে যে সিম্বলগুলো ইউজ করেছিলাম, এই যে এটা ইউআই ড্যাশ লিখেছিলাম, এটা ইউআই ড্যাশ লিখেছিলাম, এটা না লিখে আমার মনে হয় এটা ভি লেখা ভালো। হ্যাঁ, এগুলোকে ভি ওয়াই লিখি আমি, কারণ ইউআই তো হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক উলম্ব বেগ, তাই না? এর পরবর্তীতে এটা চেঞ্জ হবে, তো এগুলোকে ভি লেখাই ভালো। এটা এই পয়েন্টে যেটা উলম্ব বেগ হবে, সেই উলম্ব বেগটা এই বরাবর কিছু একটা হবে, এই যে এই বরাবর, এটা ভি ওয়াই। এই পয়েন্টে গিয়ে ভি ওয়াইটা জিরো হয়ে গেল, এই পয়েন্টে এসে ভি ওয়াইটা, এই যে ভি ওয়াই, এটা নিচের দিকে চলে আসবে, আর ইউ কস থিটা যেমন আছে এটা সারা রাস্তা একই থাকবে। কথা বোঝা গেল? এবার আমরা যেটা আলোচনা করছিলাম সেটাতে আসি। আমরা কি বের করতে যাচ্ছিলাম এখানে? আমরা বের করতে যাচ্ছিলাম যে টি সময় পরে কণাটির বেগ কত এবং সেটি কোন দিকে। ভেক্টর ফর্মে বেগটাকে বের করতে চাই, মান বের করতে চাই, দিকও বের করতে চাই। তো টি সময় পরে আমি ধরলাম যে কণাটা পি বিন্দুতে এসে উপস্থিত হয়েছে, তাই না? তো পি বিন্দুতে ওর বেগের দুটো উপাংশ থাকবে, একটা ইউ কস থিটা যেটা সবসময় অপরিবর্তিত আছে, যেটাকে আমরা এই ক্ষেত্রে ভি এক্স বলতে পারি। আমরা ধরে নিয়েছি যে পি বিন্দুতে কণাটির বেগ হচ্ছে ভি, তাহলে এই ভি এর তো দুটো উপাংশ আছে, একটা ভি এক্স আর একটা ভি ওয়াই। তো ভি এক্সটা কত? ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স, অর্থাৎ এইখানে যেটা ছিল ওটাই, এটা তো চেঞ্জ হয়নি। তাহলে ভি এক্স আর ইউ এক্স একই, কিন্তু ভি ওয়াইটা চেঞ্জ হয়েছে, কারণ ভি ওয়াই আর ইউ ওয়াই কিন্তু এক না। এই যে ইউ ওয়াই যেটা ছিল সেটা ইউ সাইন থিটা, এটা কমতে 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 এখানে জিরো হয়েছে, তারপরে এখানে আসছে, এখানে হয়তো বেড়েছে, বেড়ে গিয়ে আরেকটু কোনো একটা মান আছে এখানে ভি ওয়াই এর। তো এটা বের করতে পারলেই কিন্তু আমাদের তারপরে হয়ে যাবে। তো ভি ওয়াইটা বের করি আমরা, বলো ভি ওয়াই কত হবে? ভি ওয়াই কোন সমীকরণ থেকে বের করা যাবে? ভি ওয়াই বের করা যাবে ইউ মাইনাস জিটি থেকে, তাহলে ইউ ওয়াই মাইনাস জিটি, বাস হয়ে গেল। তাহলে আমরা ইউ ওয়াই এর মান তো আমরা জানি, ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমরা দুটো বেগ পেয়ে গেলাম, একটা বেগ হচ্ছে ইউ কস থিটা, আরেকটা বেগ হচ্ছে এটা ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে ওর বেগ ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি? দেয়ারফর বেগ ভেক্টর হচ্ছে, বলো, ভি এক্স আই ক্যাপ প্লাস
ভি ওয়াই জে ক্যাপ, যেটা আমি শুরুতেই বলেছিলাম দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগ ভেক্টরকে এইভাবে লেখা যায়। ভি এক্স মানে হচ্ছে তোমার ইউ কস থিটা আই ক্যাপ প্লাস এইটা হচ্ছে তোমার ভি ওয়াই, দ্যাট ইজ ইউ সাইন থিটা মাইনাস জিটি ইন্টু জে ক্যাপ। এবার যদি বলে যে এই বেগটার মান বের করো, পারবে মান বের করতে? এখানেই করি, এই জায়গাটুকুর মধ্যে করি। হ্যাঁ, এই বেগটার মান কত? মড ভি আর কি, বাস এই দুটোর স্কোয়ার করে যোগ করে দাও, উপরে রুট থাকবে, তার মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি এর হোল স্কোয়ার। এটা হিসাব করলে পরে তুমি এরকমও লিখতে পারো এটাকে, দেখো একটু, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে ইউ স্কোয়ার হবে, প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার হবে একটা টার্ম এখান থেকে, আরেকটা হবে মাইনাস টু ইউ জি টি সাইন থিটা, টু এ বি টার্মটা এখানকার, যেটা টু এ বি টার্মটা, এই হচ্ছে তোমার ভি এর মান। ওকে, তাহলে আমরা এই কণাটির বা এই বস্তুটির কোনো মুহূর্তে বেগেরও কিন্তু ফর্মুলা জেনে গেলাম। বেগ ভেক্টর ফর্মে লিখলে এটা হবে, আর বেগের মান হচ্ছে এটা। তুমি যদি বলো এই বেগটা কোন দিকে, তো ভেক্টরের মধ্যে ভেক্টর ফর্মে লিখলে দিকটা অ্যাকচুয়ালি এর মধ্যে হিডেনই আছে। তো তাছাড়াও তুমি যদি মনে করো যে কোণ বের করবে, ধরো এই কোণটা তুমি বলতে চাও যে এক্স অক্ষের সাথে কত কোণে আনত, তো খুব ইজিলি বের করা যাবে। এক্স অক্ষের সাথে কোণ বের করলে কি করতে হবে? ভি ওয়াই বাই ভি এক্স। তুমি যদি ট্যান ফাই বের করতে চাও, ধরো এটা যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কী করবে? ভি ওয়াই বাই ভি এক্স, তাই না? এই যে তোমার ভি ওয়াই, এই যে তোমার ভি এক্স, বসিয়ে দাও, বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা প্রজেক্টাইলকে যদি আমরা ছুরি ইউ বেগে ভূপৃষ্ঠের সাথে থিটা কোণ করে ছুরি, তাহলে টি সময় পর ওর বেগ কত হবে সেটা আমরা বের করলাম। তাহলে আমরা টোটাল এই প্রজেক্টাইলটার সম্পর্কে 5টা টপিক ডিসকাস করলাম এক এক করে। তো আশা করি তোমাদের মনে আছে এবং বুঝতে পেরেছো ঠিকঠাক। 5টা টপিক কী কী? প্রথমে বের করলাম আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বা গতিপথের সমীকরণ, তারপরে আমরা বের করলাম টাইম অফ ফ্লাইট, তারপরে আমরা বের করলাম ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড, তারপরে আমরা বের করলাম হরাইজন্টাল রেঞ্জ, তারপরে আমরা বের করলাম ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, ওকে, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল। এবার যেটা পড়ব সেটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। হরাইজন্টাল প্রজেক্টাইল জিনিসটা কি আমি তোমাদের অলরেডি বলেছি। জিনিসটা হচ্ছে, ধরো এটা ভূপৃষ্ঠ, ধরো এটা একটা টাওয়ার বা বিল্ডিং কিছু একটা, ধরো এর হাইট হচ্ছে এইচ, এখান থেকে একটা বস্তুকে আমি একদম ভূমির সমান্তরালে ধরো ইউ বেগে বা ভি বেগে নিক্ষেপ করলাম। তো এটার ক্ষেত্রেও আমরা কিন্তু প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। নাম্বার 1 সংক্ষেপে লিখছি, ট্র্যাজেক্টরি মানে গতিপথের সমীকরণ। তো কী করে বের করবো? দেখো এর গতিপথ কেমন হবে, আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে এর গতিপথটা এরকম হবে, তাই তো? তো আমরা জানতে চাই ম্যাথামেটিক্যালি যে এই শেপটা অ্যাকচুয়ালি কী শেপ। তো আমরা ধরলাম কোনো একটা মুহূর্তে ও পি বিন্দুতে এসে উপস্থিত হয়েছে। এই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো এক্স অক্ষ, আর এই দিকটা ধরবো ওয়াই অক্ষ। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক ধরলাম। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই ধরো, তাহলে তোমার এই দূরত্বটা হচ্ছে এক্স, আর এই যে এই দূরত্বটা হচ্ছে ওয়াই। এবার ওর এক্স অক্ষ বরাবর গতিটা ওই আগের মতোই, এক্স অক্ষ বরাবর গতি হচ্ছে সমবেগী গতি, এবং এক্স অক্ষ বরাবর ওর গতির যে গতি বেগ যেটা সেটা হচ্ছে ইউ। আর ওয়াই অক্ষ বরাবর যে গতি, আমি এখানে একটু স্প্লিট করে দেখিয়ে নিই, সেটা আছে এইখানেই করি। এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ওর প্রাথমিক বেগ যেটা ইউ এক্স সেটা ইউ, আর ওয়াই অক্ষ বরাবর ওর প্রাথমিক বেগ যেটা ইউ ওয়াই, ওটা জিরো, কারণ ওয়াই অক্ষ বরাবর ওর কিন্তু বেগ নেই, বুঝতে পারছো? আর এক্স অক্ষ বরাবর ওর ত্বরণ যেটা এক্স ত্বরণ বা মন্দন যাই বলো জিরো,
ওয়াই অক্ষ বরাবর ওর ত্বরণ যেটা সেটা হচ্ছে প্লাস জি, কারণ ও নিচের দিকে নামছে, পুরো রাস্তা ওর প্লাস জি থাকবে। ক্লিয়ার? তো টি সময় পরে ধরো এখানটায় আসছে, তো টি সময় পরে যদি এখানে এসে থাকে তাহলে পরে আমরা এক্সটা কী করে বের করব? আমাদের এস অ্যালং এক্স ইকুয়েশন কি লিখব? এস ইকুয়াল টু ভিটি, এসের জায়গায় এক্স বসাও, ভি এর জায়গায় বসাও ইউ, আর টি এর জায়গায় টি, সো টি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ইউ। আর ওয়াই অ্যালং ওয়াই আগের মতোই হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? আচ্ছা চলো, তো এস এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়াই, ইউ এর জায়গায় 0, কারণ ওয়াই অক্ষ বরাবর ওর উলম্ব বেগ, প্রাথমিক উলম্ব বেগ কত? 0, প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা সমীকরণ? আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার। তো এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, বুঝতে পারছো? তো সেই জন্য ওর গতিপথটা কীরকম হয়? অধিবৃত্তাকার হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক ছিল। এই প্রজেক্টাইলের যেটা ফার্স্ট জিনিস আমরা ডিসকাস করলাম বা বের করলাম সেটা হচ্ছে ট্রাজেক্টরি। নাম্বার 2 এটার ক্ষেত্রে যেটা বের করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে। খুব ইজিলি বের করা যায় টাইম অফ ফ্লাইট। কী করে বের করবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। উলম্ব গতির ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে প্রয়োগ করো। এই হাইটটা তো তোমাকে দেওয়াই আছে, দিস ইজ এইচ, তাই না? এস এর জায়গায় এইচ বসবে। ওয়াই অক্ষ বরাবর গতির কথা আমি বলছি, তো ওয়াই অক্ষ বরাবর ও কত দূরত্ব নামলো, এখানে আসা মানে কত দূরত্ব নামলো? এইচ। সো এইচ ইকুয়াল টু ইউ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ যেটা হচ্ছে 0 প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, তাই না? আচ্ছা, তার আগে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে এই টিটা কি আমরা জানি? টাইম অফ ফ্লাইট কত সেটা তো আমরা এখনও জানি না। তো টাইম অফ ফ্লাইটটা আগে আমাদের বের করে নিতে হবে। টাইম অফ ফ্লাইট বের করতে গেলে, আচ্ছা এইখান থেকেই আমরা টাইম অফ ফ্লাইট, সরি, আমরা তো টাইম অফ ফ্লাইটই বের করছি, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? √2h/g। সো দিস ইজ দ্য টাইম অফ ফ্লাইট। ওকে, আমরা টাইম অফ ফ্লাইটই বের করছিলাম। তো তার জন্য কি ইকুয়েশন আমরা নিয়েছি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গতির ক্ষেত্রে যে সমীকরণটা প্রযোজ্য হবে সেটা নিলাম। তো ওয়াই অক্ষ বরাবর ওর কত দূরত্ব ও অতিক্রম করেছে, ও এখান থেকে যখন এখানে আসলো তাহলে ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব নামলো? এইচ, মানে এই টাওয়ারের হাইট। ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 0, জি ত্বরণে নেমেছে, টাইম বেরিয়ে গেল, টাইম ইকুয়াল টু √2h/g। এবার যেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে এই রেঞ্জটা, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা, হরাইজন্টাল রেঞ্জ, যেখান থেকে আমি ছুড়লাম আর যেখানে এসে ও পড়লো, এদের দূরত্ব কত? নাম্বার 3, হরাইজন্টাল রেঞ্জ। তো হরাইজন্টাল ডিস্টেন্সও কীভাবে অতিক্রম করছে? হরাইজন্টাল ডিস্টেন্স অতিক্রম করার জন্য রেসপন্সিবল কে বা দায়ী কে? ইউ, যে বেগটা সম্পূর্ণ গতিপথে ওর অপরিবর্তিত আছে। তাহলে ওই দূরত্বটা বের করার জন্য আমরা এস ইকুয়াল টু ভিটি সমীকরণটা ব্যবহার করব। সমবেগী গতি, কারণ হরাইজন্টাল রেঞ্জ যেটা ও গেছে ওটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর গতিটা কীরকম গতি? সমবেগী গতি। তাহলে এটার জায়গায় বসাবো আর, ভি এর জায়গায় বসাবো ইউ, আর টি এর জায়গায় আমরা এইমাত্র বের করলাম টি হচ্ছে √2h/g। সো দিস ইজ দ্য হরাইজন্টাল রেঞ্জ। ওকে, এবার লাস্ট যেটা বের করব সেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট। কোনো মুহূর্তে, কোনো একটা সময় তোমাকে বলে দিল যে ছোড়ার এতক্ষণ পরে, ধরো 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে ওর বেগ কত। তো কী করে বের করব? তার জন্য এখানে ছবিটা আমি আরেকবার আঁকছি। ধরো এটা তোমার টাওয়ারটা ছিল, যে টাওয়ারের তোমার হাইট ছিল হচ্ছে এইচ, এখান থেকে তুমি ছুঁড়েছো অনুভূমিক দিকে ইউ বেগে, ফলে ওর গতিপথটা এরকম হয়েছে। ধরো ও যখন এইখানে আছে পি বিন্দুতে, যে বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এই যে এটা হচ্ছে তোমার এক্স আর এই দূরত্বটা হচ্ছে তোমার ওয়াই, বা এটা ওয়াই, যেটা যেভাবে খুশি ভাবো। তো আমাদের যেটা বের করতে হবে যে এই বিন্দুতে ওর বেগ কত, বেগ ভেক্টরটা বের করব, অর্থাৎ ভি ভেক্টরটাকে বের করতে হবে। তো ভি ভেক্টর কী করে বের করবে? আগের মতোই, ভি ইকুয়াল টু হবে
ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ভি এক্স মানে কি এক্স অক্ষ বরাবর বেগ, তো এক্স অক্ষ বরাবর বেগ তোর একই, সারাক্ষণ সব জায়গায় একই, সেটা হচ্ছে কত ইউ। আর ওয়াই অক্ষ বরাবর বেগটা ভি ওয়াই ধরলাম, এটা বের করতে হবে। তাহলে এটা হবে ইউ আই প্লাস, এবার ভি ওয়াই, ভি ওয়াই কোথা থেকে পাবে? ভি ওয়াই পাবে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি থেকে। ভি ওয়াই উইল বি ইকুয়াল টু ইউ ওয়াই কত, দেখো ইউ ওয়াই প্লাস জিটি। ইউআই কত? ইউআই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 0, সো দিস ইজ অনলি জিটি। তাহলে এটা হবে জিটি জে ক্যাপ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর ভি এর মান কত? ভি এর মান হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। যদি বলি যে এই বেগটা কোন দিকে, তুমি এই কোণটা বের করে দিতে পারো, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হবে ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই মানে হচ্ছে জিটি আর ভি এক্স মানে হচ্ছে ইউ। তো এখান থেকে আমরা বেগের দিকও ইচ্ছা করলে বলতে পারি। কথা বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে যে দুটো প্রজেক্টাইল আমাদের পড়ার কথা ছিল, একটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল আর একটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। এই দুটো প্রজেক্টাইল কিন্তু আমরা মোটামুটি ডিসকাস করে নিলাম, এর ভেতরে যা যা আছে মোটামুটি আমরা করে ফেলেছি। ওকে, এবার তোমাদের বই খুঁজে খুঁজে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে, বিভিন্ন বই থেকে এর উপরে প্রচুর প্রবলেম আসে। এই টপিকটা কিন্তু মানে কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্রজেক্টাইল মোশন। খুব সুন্দর সুন্দর নিউমেরিক্যাল এখান থেকে হয় এবং এগুলো পরীক্ষায় কিন্তু আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। তো এখান থেকে তোমরা প্রবলেম, আপাতত তোমাদের কাছে যে বই আছে সেই বইয়ের প্রবলেমগুলোকে খুঁজে খুঁজে সলভ করো, যেগুলো সমস্যা হবে তার জন্য আমি আছি। ওকে, প্রবলেম নিয়ে আমরা পরের দিন ডিসকাস করব।